আমরা আমরা এখন দেখব হচ্ছে হলো ডিক্রি না দিতে এই যে বিবেচনামূলক ক্ষমতা, এটা হলো 7 নম্বর পৃষ্ঠা। এখানে বলতেছে নিম্নলিখিত দুটি ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের ডিক্রি না দিয়ে ক্ষতিপূরণ অর্থাৎ সলিটিয়াম প্রদান বা বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে। আমরা এই যে 22 ধারার বিষয়বস্তু যেখানে, অর্থাৎ ওখানে 22 ধারাতে স্পষ্ট বলা আছে যে আদালত শুধু 8 এবং 9 ধারা ছাড়া বাকি সবই হলো আদালতের বিবেচনামূলক ক্ষমতা। আদালত দেখবেন যে এখানে আনফেয়ার অ্যাডভান্টেজ পাইতেছে কিনা বা কোনো অন্যায় সুবিধা আছে কিনা, এই বিষয়গুলো দেখেন। বিবাদীর প্রতি বাদীর অন্যায় সুবিধা আছে বা আনফেয়ার অ্যাডভান্টেজ, যেখানে এমন পরিস্থিতি চুক্তি সম্পূর্ণ করা হয়েছে যে বাদীকে বিবাদীর উপর একটা অন্যায় সুবিধা প্রদান করছে, যদিও যেখানে বাদীর পক্ষ হতে কোনো জালিয়াতি বা ভুল বিবরণ নাও থাকতে পারে। যেমন করিম একটা নির্দিষ্ট জমি বিক্রয় করতে খাদিজা তা ক্রয় করতে চুক্তিবদ্ধ হলো, তবে বন্যার হাতে হতে এই জমি যে রক্ষা করবার জন্য এর মালিক কর্তৃক ব্যয়বহুল বাঁধের রক্ষণাবেক্ষণ করা আবশ্যক। এই ক্ষেত্রে খাদিজা এই অবস্থার কথা জানতো না। এক্ষেত্রে করিম তার নিকট থেকে এটা গোপন করছিল, চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনে করিমের ক্ষেত্রে অবশ্যই নামঞ্জুর হবে। এইটা হলো একটা। আরেকটা হলো হার্ডশিপ অর্থাৎ বিবাদের প্রতি কঠোরতা, যেখানে চুক্তির কার্য সম্পাদন বিবাদীকে কোনো কঠোরতা বা কষ্টে জড়িয়ে ফেলবে, সেখানে বিবাদী বুঝতে পারে না, অপরদিকে উহা না করলে বাদীকে এমন ধরনের কোনো কঠোরতায় জড়াবে না। আদালত দেখবেন যে যে লুৎফুর রহমান বনাম গোলাম আহমেদ শাহ 39 DLR-AD 243 এই মামলায় বলা হয়েছে বিক্রেতা তার আবাসিক বাড়ি বিক্রয় করার জন্য ক্রেতার সাথে একটা বায়না চুক্তিবদ্ধ হয়েছিল। ক্রেতা চুক্তি অনুসারে 6,000 টাকা অগ্রিম বা বায়না দিয়েছিল এবং পরবর্তীতে 2500 টাকাও প্রদান করে, কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় যে ইনকাম ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার পর বিক্রয় দলিল সম্পাদন করা হবে, কিন্তু বিক্রেতা বিক্রয় দলিল সম্পাদন করে দিতে অস্বীকার করে। সুতরাং ক্রেতা চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের মোকদ্দমা দায়ের করে। মোকদ্দমায় বিচারিক আদালত বাদী ক্রেতা এর পক্ষে ডিগ্রি প্রদান করেন, যা হাইকোর্ট বিভাগ বহাল থাকে। অতঃপর বিবাদী বিক্রেতা আপিল বিভাগে আপিল করে। বিবাদী পক্ষ আত্মপক্ষ সমর্থনে বলে যে এই বাড়ি থেকে চলে যেতে হলে আমাদের পথ ছাড়া আর কোনো উপায় নেই। আপিল বিভাগ বিবাদী বিক্রেতার এই যুক্তি বিশেষভাবে বিবেচনা করে এবং মত প্রকাশ করে যে যদি এই মামলায় চুক্তি বলবৎ বা ডিক্রি দেওয়া হয়, বিবাদী বিধবা বিক্রেতা উক্ত বাড়ির আয় হতে বঞ্চিত হবে এবং তার বাকি জীবনের জন্য আশ্রয় গ্রহণের কোনো জায়গা থাকবে না। অন্যদিকে বাদী কর্তৃক একজন ব্যবসায়ী ছিল, সেই বিবাদী বিক্রেতার মতো বিধবা ছিল না। সুতরাং যদি চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের আদেশ দেওয়া হয়, বিক্রয় কার্যকর করে জমিটা বাদীকে অর্পণ করা হয়, তাহলে এটা বিবাদী বিক্রেতার জন্য কষ্টের হবে। কিন্তু যদি বলবৎ না করা হয়, সেক্ষেত্রে বাদী ক্রেতার প্রতি এমন কোনো কষ্ট বা হার্ডশিপ সৃষ্টি করবে না। যদিও চুক্তিটি একটা বৈধ চুক্তি, কিন্তু আপিল বিভাগ চুক্তি বলবৎ না করতে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে। আপিল বিভাগ সিদ্ধান্ত প্রদান করে যে যদি বিবাদী বিক্রেতা বিধবা 10,000 টাকা ক্ষতিপূরণ অর্থাৎ উইথ সোলিটিয়াম সম্পূর্ণ বায়না অর্থ 8,500 টাকা বিবাদী ক্রেতাকে পরিশোধ করবে, তাহলে এই বায়না চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ হবে না। আশা করছি বুঝতে পেরেছেন। এখানে এই বিষয়গুলো এই মামলাটা মনে রাখতে পারেন, অথবা মনে না থাকলে তাইলে বলবেন যে উচ্চ আদালতের নজির অনুযায়ী এই কথাটা বলবেন, অথবা না হলে যেমন এই মামলা বা এই দুজনের মাঝে এরকম একটা উদাহরণ দিয়ে শুরু করবেন, যেটাই পারেন শুরু করবেন। এই দুটা জিনিস এখানে আসবে 22 ধারার গল্পতে, কখন সান্ত্বনা বা সলিটিয়াম বা ক্ষতিপূরণ দিবে সেই বিষয়টা নিয়ে যদি প্রশ্ন আসে। এরপরে দেখেন ডিগ্রি দিতে যে ক্ষেত্রে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে, যেখানে বাদী সুনির্দিষ্ট কার্য সম্পাদনের চুক্তির উল্লেখযোগ্য কার্য সম্পাদন করেছে অথবা চুক্তির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেমন করিম একটি রেল কোম্পানির নিকট জমি বিক্রয় করে, যে কোম্পানি এর সুবিধার জন্য কতিপয় নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করতে চুক্তিবদ্ধ হয়। কোম্পানিটি জমি গ্রহণ এবং
তা তাদের রেলপথের জন্য ব্যবহার করে, এক্ষেত্রে করিমের পক্ষে কাজ করবার চুক্তি সুনির্দিষ্টভাবে পালনের ডিগ্রি প্রদান করা উচিত হবে। অতএব উপযুক্ত আলোচনা হতে প্রতীয়মান হয় যে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি একটা বিবেচনামূলক। এগুলো হলো বিবেচনামূলক, আগের কথাবার্তাগুলো সেমলি আলোচনা করবেন, হয়ে যাবে। এরপর হলো চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করার জন্য যে মামলা করতে পারে, কে মামলা করতে পারে সেই বিষয়গুলো আমরা 23 ধারার বিষয়বস্তু দেখব। অর্থাৎ নিম্ন বর্ণিত ব্যক্তিগণ চুক্তি পালন কার্যকর করার জন্য মামলা করতে পারে। আমরা মনে রাখার জন্য বলছিলাম FCR3 IT, যেভাবে হোক এখানে চুক্তির যে কোনো পক্ষ, পি ফর পার্টি, হ্যাঁ, চুক্তিতে যে কোনো পক্ষের প্রধান বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি বা পাবলিক কোম্পানি বা উক্ত কোম্পানি, ওই যে দুটো কোম্পানি একসাথে গঠিত হয়ে নতুন কোম্পানি, হ্যাঁ, অথবা কোম্পানির উদ্যোক্তাগণ, হ্যাঁ, এই বিষয়গুলো একটু যতটুক মনে পড়ে লিখে দিবেন। এরপরে হলো 24 ধারাতে বলা আছে হলো 4টি ক্ষেত্রে, অর্থাৎ চুক্তি সুনির্দিষ্ট মানে 4টি ব্যক্তির ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না। মানে যে চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ আদায় করতে পারবে না, এবং যে নিজে চুক্তির কোনো প্রয়োজনীয় শর্ত ভঙ্গ করে বা অসমর্থ হয়, এবং যে ইতিমধ্যে চুক্তিটা প্রতিকারটা বেছে নিয়েছে, এবং যে চুক্তি অবগত ছিল বা উহার বিষয়বস্তু যদিও কোনো মূল্যবান প্রতিদান ভিত্তিক নহে বা বিধি বন্দোবস্ত করা হয়েছিল, তখন তা কার্যকরী ছিল। এই হলো মোটামুটি কথাবার্তা, এগুলো জানেন। এরপরে হলো যার বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায়, এটাও আপনারা জানেন। 27-এ বলা আছে PRPCC দিয়ে, অর্থাৎ চুক্তির যে কোনো পক্ষের বিরুদ্ধে এবং পরবর্তী সময়ে চুক্তিতে সৃষ্ট শর্ত দ্বারা চুক্তির পক্ষ বা দাবিদার কোনো ব্যক্তির বিরুদ্ধে, এবং ওই যে আবারও আগের মতো দুটো কোম্পানি মিলে একটা কোম্পানি বা কোম্পানির উদ্যোক্তাগণ অথবা রিমাইন্ডার ব্যান, ওই বিষয়গুলো অর্থাৎ চুক্তির যাদের শর্তমর্ত আছে এগুলো। আর 28-এ বলতেছে হলো এখানে আরো 3টি ক্ষেত্রে, যে প্রতিদান যখন মারাত্মক বা অপর্যাপ্ত হলে দিয়ে মনে রাখতে বলছিলাম, যদি ভুল বিবরণ, গোপন চক্রান্ত বা অসদাচরণের মাধ্যমে সম্পত্তিটা অর্জন করা হয়, এবং যদি ভুল তথ্য দ্বারা প্রভাবিত হয়, ভুল ধারণা বশবর্তী অপ্রত্যাশিত ভাবে তার সম্মতি প্রদান করা হয়ে থাকে, এই বিষয়গুলো হলো 28-এর গল্প। আশা করছি বুঝতে পেরেছেন, একটু রিভিশন দিবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমাদের মনে হয় আর পরীক্ষার আর কয়দিন আছে, আজকে ওদের কয় তারিখ, 15 তারিখ শেষ। আরো তো 10, আরো আরো আছে না 10 দিন, আরো 15, 10-এ 25, 10 প্লাস আছে কেন। ওকে, টেনশন করার কিছু নাই, 10 দিন প্রিপারেশন নিলেও বার কাউন্সিলে পাস করে ফেলাইতে পারবেন, পরীক্ষা সহজ হবে, অসুবিধা নাই। দেখা যাক। করিম 1 খণ্ড জমি 8 লক্ষ টাকায় খাদিজার নিকট বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়। এখন চুক্তি মূলে খাদিজা ওই জমির দখল পায়। পরবর্তীতে করিম তা 12 লক্ষ টাকায় গণেশের নিকট বিক্রয় করে দেয়। এতে জমিতে করিমের যে স্বার্থ সম্পর্কে গণেশ কোনো খোঁজ খবর নেয় নাই। এমত অবস্থায়, হ্যাঁ, খাদিজা কি গণেশের বিরুদ্ধে চুক্তিটি বলবৎ করতে পারবে? এই বিষয়গুলো নিয়ে আলোচনা। তাইলে আমরা একটু দেখি আইনগত পর্যালোচনা, দেখি যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 27-এর খ ধারা অনুসারে বলতেছে গণেশের বিরুদ্ধে চুক্তিটি বলবৎ করতে পারবে, কারণ চুক্তিভুক্ত জমিতে খাদিজা এর দখল এবং গণেশের জন্য নোটিশ হিসাবে বিবেচিত হবে। গণেশের স্বার্থ প্রভাবিত করতে খাদিজা এর দখলে যথেষ্ট, সুতরাং খাদিজা গণেশের বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট বলবৎ করতে পারে। সুতরাং সুনির্দিষ্ট প্রতিকার আইনের 27-এর খ ধারা অনুসারে খাদিজা চুক্তিটি গণেশের বিরুদ্ধে বলবৎ করতে পারবে। 27-এর খ দ্বারায় বলা হয়েছে, চুক্তি পরবর্তীতে কোনো স্বার্থ সৃষ্টি হলে চুক্তির পক্ষগণের মধ্যে যে ব্যক্তি এমন স্বার্থ দাবি করছে তার বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণ করা যেতে পারে, যদিও সে মূল চুক্তির বিষয়ে অবগত হয়। যেহেতু খাদিজা দখলে ছিল, সেহেতু খাদিজার সাথে করিমের চুক্তিগত সম্পর্ক, এখন গণেশের অবগত থাকা স্বাভাবিক। এই কারণে খাদিজা গণেশের বিরুদ্ধে চুক্তিটি বলবৎ করতে পারে। বুঝা গেছে। এরপরে হলো তাইলে সিদ্ধান্ত হলো এটা বলবৎ করতে পারবেন। এরপর হলো এক্স ও ওয়াই 3 মাসের মধ্যে একটা ব্যবসা করার জন্য ওই ব্যবসা করার লক্ষ্যে অংশীদারি চুক্তিতে আবদ্ধ হয়। হ্যাঁ, 3 মাসের মধ্যে, এখানে কোনো নির্দিষ্ট কত মাস ব্যবসা করবে এই বিষয়গুলো নাই। এখানে কিন্তু এটা হবে না। এটা কি হবে না, এক্স এর প্রার্থনা প্রেক্ষিত ওয়াই এর বিরুদ্ধে চুক্তিটি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যাবে না, কারণ এটা প্রকৃতির কারণে, অর্থাৎ
এটা মানে অবসানযোগ্য বা প্রত্যাহারযোগ্য, কারণ ওখানে এটা অস্পষ্ট। হ্যাঁ, 3 মাসের মধ্যে উনি একটা ব্যবসা চুক্তি হয়েছে, কত বছর ব্যবসা করবে না করবে এগুলো কিচ্ছু বলা নাই। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে হলো আপনার লোককে স্বাভাবিক স্নেহ ভালোবাসার বশবর্তী হয়ে তার ভ্রাতাগণ বা ভ্রাতাগণের সন্তানদের নির্দিষ্ট সম্পত্তি পত্তন দেন। হ্যাঁ, দিয়ে দেন আর কি, এটা 25 ধারার গল্প। এরপরে হচ্ছে হলো পরবর্তীতে একই সম্পত্তি উনি একজন আগন্তুকের নিকট বিক্রি করতে চুক্তিবদ্ধ হন। পরে ক্যায়ের চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন কার্যকর করতে পারবে কি? এই হলো কাহিনী। এখানে দেখেন, সুতরাং ক্যায়ের চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে পারে না, কারণ উনি কি করছে? কে স্বাভাবিক স্নেহ ভালোবাসার বশবর্তী হয়ে তার ভাইদের বা সন্তানদের মধ্যে নির্দিষ্ট সম্পত্তি বিলির ব্যবস্থা করে দেয়। পরবর্তীতে সেই একই সম্পত্তি একজন আগন্তুকের নিকট বিক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয়। এই ক্ষেত্রে ক্যায়ের চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন কার্যকর করতে পারে না, কারণ এই জন্য পূর্বের বিলি ব্যবস্থা বাতিল করে দিতে হয়। এভাবে এর অধীন দাবিদার ব্যক্তিদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাহলে দি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877-এর 24-এর ঘ অনুসারে যে ব্যক্তি চুক্তি আগেই অবগত ছিল এবং উহার বিষয়বস্তু যদিও কোনো মূল্যবান প্রতিদান ভিত্তিক নহে এবং বিলিবস্ত করা হয়েছিল, তখন তা কার্যকর ছিল এবং 25 অনুযায়ী বিক্রয় বা ইজারা চুক্তি হওয়ার আগে চুক্তির বিষয়বস্তুর ব্যাপারে বন্দোবস্ত করা হয়ে থাকলে সে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে না। এখন এর চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন কার্য করতে পারে না। এই হলো কথাবার্তা। এরপরে আরেকটা প্রশ্ন হচ্ছে হলো, কে এল এর নির্দিষ্ট জমি 50,000 টাকা বিক্রয় করতে করার চুক্তি করলো। পরবর্তীতে উনি 60,000 টাকার বিনিময়ে এম কে প্রদান করলেন। এম মূল চুক্তি সম্পর্কে অবগত ছিলেন। এই ক্ষেত্রে এম এর বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন পেতে পারেন কি? হ্যাঁ, এখানে এম এর বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন পেতে পারেন, কারণ এম এর বিরুদ্ধে যে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন পেতে পারেন, কারণ 27 ধারা অনুসারে চুক্তির যে কোনো পক্ষের মাধ্যমে দাবিদার ব্যক্তির বিরুদ্ধে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন দাবি করা যায়, যদিও ওই ব্যক্তি প্রমাণ করতে পারে যে সে চুক্তির বিষয়ে না জেনে উপযুক্ত মূল্য সরল বিশ্বাসে ক্রয় করেছে। এক্ষেত্রে ওই চুক্তির বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে না, কারণ উনি তো এখানে অবগত ছিল। এই জন্য এম এর বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন পেতে পারেন। এরপরে হচ্ছে হলো আমরা একটু আট ইয়াটা দেখি। হ্যাঁ, 12 ধারা চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন বা চুক্তি প্রবর্তনের মোকদ্দমা কিভাবে করবেন? আগের মতো গল্প, আগের মতোই সব ঠিকঠাক। হ্যাঁ, এখানে আপনাকে হলফনামা, সত্যপাঠ সবই দিতে হবে। হ্যাঁ, মূল মামলার মধ্যে আমরা এর আগে আপনাদেরকে বলেছি যে এখন নতুন সংশোধনী অনুযায়ী আপনাকে হলফনামাও দিতে হবে, সত্যপাঠও দিতে হবে মূল মামলায়। ঠিক আছে? তাহলে এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে 12 ধারা চুক্তি বাবলের মোকদ্দমা তাজাত মূল্য দিয়ে দিলেন। বাদী পক্ষে বিনীত নিবেদন, এই যে বাদী বাংলাদেশের একজন স্থায়ী নাগরিক, আইনের প্রতি শ্রদ্ধাশীল বটে, অন্যদিকে বিবাদী একজন প্রভাবশালী দখলবাজ, ভূমিদস্যু বা আইন অমান্যকারী লোক। বিবাদী খ গত এত তারিখে তার এত লক্ষ এক খণ্ড জমি বিক্রয়ের জন্য তার সাথে চুক্তিবদ্ধ হয়। ওই দিনে বিবাদী বাদের নিকট থেকে বায়না বাবদ এত টাকা গ্রহণ করে। এগুলো লিখবেন, কেমনে কেমনে তাদের চুক্তিগুলো হয়েছে, এগুলো টাকার পরিমাণগুলো উল্লেখ করবেন। এবং বায়না চুক্তি সত্ত্ব আরোপ করা হয় যে পরবর্তী 2 বছরের মধ্যে চুক্তির বাকি মূল্য বিবাদী বাদের নিকট হতে গ্রহণ করে এবং কয়ের বরাবরে একখানা কবলা দলিল সম্পাদন বা রেজিস্ট্রি করে দিবে। এখন বাদী কতটা সময় অবশিষ্ট টাকা বিবাদী ককে যে প্রদান বা প্রতিশ্রুত কবলা দলিল সম্পাদনে রেজিস্ট্রি করে দিতে অনুরোধ জানায়। চুক্তি অনুযায়ী টাকা পরিশোধ করা হলেও খ নানা প্রকার তার বাহানা বা কালক্ষেপণ করছে এবং এত তারিখে অস্বীকৃতি জানিয়েছে। এই জন্য ওই দিন হতে কবলা দলিল সম্পাদন অস্বীকৃতি জানিয়ে সেদিন থেকে মোকদ্দমার কারণ উদ্ভব হয়েছে। যেদিন থেকে উনি চুক্তিটি সম্পাদন করবে না বলেছে, ওই দিন থেকে কারণ উদ্ভব হয়েছে। আমাদের সময়কালের মধ্যে বাদী মোকদ্দমাটি আদালতে দায়ের করেছে। আদালত মোকদ্দমাটি শুনতে বা বিচার করতে এখতিয়ার সম্পন্ন। বাদী মোকদ্দমার তাজাত মূল্য অনুযায়ী প্রয়োজনীয় কর্তৃ প্রদান পূর্বক প্রয়োজনীয় স্টাম্প পেপার আর্জি দাখিল করেছে। বিবাদী যদি বায়না চুক্তি অনুযায়ী একখানা কবলা দলিল সম্পাদন বা রেজিস্ট্রি করে না দেয়, তাহলে বাদীকে উক্ত সম্পত্তি দিতে অস্বীকৃতি জানায়, তাহলে বাদী অপূরণীয় ক্ষতি হবে এবং অর্থের মাধ্যমে উক্ত ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হবে না। এক্ষেত্রে
চুক্তিটি সুনির্দিষ্ট বলবৎ করার আদেশ দিতে বা দলিল সম্পাদনের আদেশ বাদীর জন্য পর্যাপ্ত প্রতিকার হইতে পারে। অতএব বিজ্ঞ আদালতের নিকট বাদীর বিনীত প্রার্থনা এই যে উপরোক্ত অবস্থা কারণাদি বিবেচনাপূর্বক ন্যায় বিচারের স্বার্থে ক নম্বরে তফসিলে বর্ণিত সম্পত্তির বিষয়ে বাদী বিবাদীর মধ্যে বিদ্যমান বায়না চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়নের আদেশ দিতে এবং বিবাদীকে বায়না চুক্তি অনুযায়ী একটি কবলা দলিল সম্পাদন বা রেজিস্ট্রি করে দেওয়ার আদেশ দিতে এবং তফসিলে বর্ণিত সম্পত্তি দখল বাদীকে প্রদানের আদেশ দিতে এবং বাদীর অনুকূলে বিবাদীকে মোকদ্দমার ব্যয় প্রদানের আদেশ দিতে এবং আদালতের বিবেচনা বা অন্যান্য প্রতিকার বাদী আইনগত ন্যায় বিচার পাওয়ার হকদার বাদীকে প্রদানের আদেশ দিতে মর্জি হয় এবং আদালতের নিকটে এরূপ দিলে চিরকৃতজ্ঞ থাকবে হলফনামা সত্যপাঠ, এরপরে হলফ সত্যপাঠের বা দরখাস্তকারী স্বাক্ষর দিয়ে এরপরে অ্যাডভোকেটের স্বাক্ষর থাকবে যে বাদী আমার পরিচিত, উনি আমার সামনে হলফনামায় স্বাক্ষর করেছেন। এই বিষয়গুলো আসতে হবে। এর পরবর্তীতে হলো আমাদের আরেকটা প্রশ্ন আমরা কোথায় সুনির্দিষ্ট প্রতিকার আইনে নেই, 34 তফসিল সবে আসবে। এটা তো হলো ইয়ে রে ভাই, এখানেও আসবে। এটা তো কিসের মোকদ্দমা? এটা হলো চুক্তি ভবনের মামলা। এটা হলো কিসের মামলা? চুক্তি ভবনের মামলা। এখানে আপনি সৌদি হাবিল খন্ডে এখানে হলফনামা সত্যপাঠ দিয়ে দিবেন। এটা তো জমিনের বিষয় না। জমিনের বিষয় তফসিল চহদ্দি বিষয়গুলো আসবে হলো জমি সংক্রান্ত বিধিবিধান থাকলে। এখন হলো আমরা 7 নম্বর প্রশ্নটা আমরা দেখব, ঘোষণামূলক ডিক্রি। আমরা চলে যাই। পারবেন এগুলা একবার পড়ার উদ্দেশ্য হইলো মাথার মধ্যে হিট করানো। কথা কিছু বুঝুন নাই, আপনারাও নিজেরা আর 1-2 বার করে পড়বেন। যেগুলো বলতেছি এই কয়টা ইয়ে নেই। তারপরে দেখেন ঘোষণামূলক ডিগ্রি বলতে কি বুঝায় আমরা দেখি। কোনো ব্যক্তির আইনানুগ পরিচয়, হ্যাঁ, লিগাল ক্যারেক্টার বা সম্পত্তিতে শর্তের অধিকারী কোনো ব্যক্তির অধিকার ঘোষণা চেয়ে যে মোকদ্দমা দায়ের করা হয় তাকে ঘোষণামূলক মোকদ্দমা। ঘোষণামূলক মোকদ্দমা আদালতের ঘোষণা মঞ্জুর করে যে ডিগ্রি দেয় তা হলো ঘোষণামূলক ডিগ্রি। যেমন আপনার মারা গেছে, বি এসে দাবি করে যে এর দত্তক পুত্র। এক্ষেত্রে এর সম্পত্তির উত্তরাধিকার পাওয়ার অধিকারী, কিন্তু এই দাবি এর সন্তানরা অস্বীকার করে। এই যে বি যে এর দত্তক পুত্র ঘোষণা চেয়ে বি মোকদ্দমা দায়ের করতে পারে। ঘোষণাটি বিয়ের গুরুত্বপূর্ণ, কারণ যদি সে দত্তক পুত্র না হয় তাহলে সে এর সম্পত্তির অধিকারী হবে না। এই হলো কথাবার্তা। এখন যে বিষয়ে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করা যায়, দুটা বিষয়: বাদীর আইনগত পরিচয় এবং সম্পত্তিতে বাদীর অধিকার আছে। এই দুটো বিষয়ে মামলা করা যায়। কোন কোন মামলায় এবং কোন কোন পরিস্থিতিতে ঘোষণামূলক ডিক্রি দেওয়া যেতে পারে? ঘোষণামূলক মোকদ্দমার প্রতিকার পাওয়ার শর্তাবলী হলে মোকদ্দমা দায়েরের সময় বাদী অবশ্যই কোনো আইনগত পরিচয়ের অধিকারী, লিগ্যাল ক্যারেক্টার হবে। আইনগত পরিচয় বলতে আইন কর্তৃক আরোপিত কোনো পরিচয়। এই আইনের অধীন আইনগত পরিচয় বলতে কোনো চুক্তি বা টট হতে সৃষ্ট নয়, কিন্তু আইন স্বীকৃত কোনো ব্যক্তি বা বিশেষ অধিকারকে বুঝায়, যেমন বৈধতা, বিবাহ, তালাক, দত্তক ইত্যাদি আইনগত মর্যাদা। যেমন বাদী কোনো শিশুর পিতা নয় মর্মে ঘোষণামূলক মোকদ্দমা বা বাদীর দত্তক পুত্র নয় মর্মে ঘোষণা। এরপর হলো বাদী কোনো সম্পত্তিতে শর্তের অধিকারী, হ্যাঁ, অথবা মোকদ্দমা দায়েরের সময় সম্পত্তিতে বাদীর স্বার্থ বিদ্যমান থাকতে হবে, যদিও সম্পত্তি ব্যবহার ভোগ করা দূরবর্তী হইতে পারে। যেমন ভবিষ্যতে বাদী উক্ত সম্পত্তিতে স্বার্থের বা শর্তের অধিকারী, এই কারণে সে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করার অধিকারী না। যেমন বাদী দখলে থাকা অবস্থায় সত্তর ঘোষণা চেয়ে মামলা করতে পারে। বাদীর এমন আইনগত পরিচয় বা সম্পত্তি সংক্রান্ত যে কোনো অধিকার বিবাদী কর্তৃক অস্বীকার করা হবে এবং বিবাদী অস্বীকার করতে উদ্যোগ গ্রহণ করে, অর্থাৎ বিবাদী কর্তৃক বাদীর শর্তের জন্য হুমকি বা বিপজ্জনক কোনো কর্ম করা হবে বা হতে পারে। বাদী প্রার্থিত ঘোষণা ছাড়া অন্য কোনো আনুষঙ্গিক প্রতিকার ফার্দার রিলিফ প্রার্থনা করতে সক্ষম হলে সে সকল আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করবে। আপনি যখন আদার্স কোনো যে রিলিফ থাকলে, আপনি দখল না থাকলে দখল চাইবেন বা আদার জিনিসগুলো চাইবেন। আনুষঙ্গিক প্রতিকার চাইলে আপনি যদি দলিল বাতিল করার থাকলে দলিল বাতিল চাইবেন, ঠিক আছে? দখল না থাকলে দখল চাইবেন, সত্য না থাকলে সত্য চাইবেন।
এই বিষয়গুলো চাইবেন, নাইলে আপনার মামলাটা স্থগিত থাকবে, এক সময় খারিজ করে দিবে। যদি আনুষঙ্গিক প্রতিকার ফার্দার রিলিফ প্রার্থনা করা না হলে তাহলে আদালত ঘোষণামূলক ডিক্রি দিতে অস্বীকার করবে, কারণ 42 দ্বারা শেষে বলা হয়েছে যেখানে শুধুমাত্র শর্তের ঘোষণা ছাড়া আরো প্রতিকার দাবি করতে পারে কিন্তু তা করা হতে বিরত থাকে, সেখানে আদালত তেমন ঘোষণা দিবে না। যদি প্রথম 3টি শর্ত পূরণ না হয় তাহলে আদালত মোকদ্দমাটি খারিজ করে দিবে। যদি প্রথম 3টি শর্ত পূরণ হয়, চতুর্থ শর্তটি পূরণ হয়নি অর্থাৎ প্রয়োজনীয় আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করা হয়নি, সেক্ষেত্রে আদালত ঘোষণাটি মঞ্জুর করবে না। ঘোষণামূলক ডিগ্রি বাদীর কোনো নতুন অধিকার সৃষ্টি করে না, বরং বাদীর বিদ্যমান অধিকারকে ঘোষণা করে। তাই মোকদ্দমা দায়ের করার সময় বাদীর অধিকার বিদ্যমান থাকতে হবে এবং বাদী ভবিষ্যতে কোনো অধিকার অর্জন করবে তার চেয়ে মোকদ্দমা দায়ের করতে পারে না। আপনি ভবিষ্যতে অধিকার অর্জন করবেন, এই জন্য ঘোষণামূলক ডিগ্রি আপনি দায়ের করতে পারবেন না। এরপরে হলো ফার্দার রিলিফ বা আনুষঙ্গিক প্রতিকার, যেটা ঘোষণামূলক মোকদ্দমার সাথে আপনাকে অবশ্যই প্রতিকার প্রার্থনা করতে হবে। সুনির্দিষ্ট প্রতিকার আইনে 42 দ্বারায় বলা হয়েছে যেখানে বাদী শুধুমাত্র শর্তের ঘোষণা ছাড়াও আরো প্রতিকার দাবি করতে পারত কিন্তু তা করা থেকে বিরত থাকে, সেখানে আদালত তেমন ঘোষণা দিবে না। এই ক্ষেত্রে আদালত মোকদ্দমাটি খারিজও করবে না কিন্তু দাবিকৃত ঘোষণাও মঞ্জুর করবে না। সেখানে শুধুমাত্র শর্তের ঘোষণা ছাড়াও আরো প্রতিকার দাবি করতে পারত, সেখানে আনুষঙ্গিক প্রতিকার ফার্দার রিলিফ প্রার্থনা করা বাদীর জন্য বাধ্যতামূলক। অর্থাৎ এই ক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার প্রদান না করলে কোনোভাবে ঘোষণা মঞ্জুর করবে না। 1 মিনিট। তাহলে দেখতেছেন যে এখানে আপনাদেরকে অবশ্যই বাদী শুধুমাত্র শর্তের ঘোষণা ছাড়া আরো প্রতিকার যদি দাবি করতে পারতো, সেখানে আনুষঙ্গিক প্রতিকার ফার্দার রিলিফ প্রার্থনা করা বাদীর জন্য বাধ্যতামূলক। এই ক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা না করলে আদালত কোনোভাবেই ঘোষণা মঞ্জুর করবে না। ঠিক আছে? যেমন বাদী বাদী সম্পত্তি দখল না থাকে এবং বাদী যদি আনুষঙ্গিক প্রতিকার ফার্দার রিলিফ হিসাবে দখল দাবি না করে শুধুমাত্র সত্য ঘোষণার মোকদ্দমা দায়ের করে তাহলে আদালত সত্য ঘোষণা মঞ্জুর করবে না। এক্ষেত্রে বিবাদী বিরোধী সম্পত্তি যে দখলে থাকে বাদী দখলে থাকে না, সেক্ষেত্রে সত্য ঘোষণার অর্থাৎ ডিক্লারেশন অফ টাইটেলের মোকদ্দমার বাদীকে অবশ্যই আপনাকে দখল পজেশন দাবি করতে হবে। যদি না করা হয় তাহলে আদালত সত্য ঘোষণা মঞ্জুর করবে না। যেক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার ফার্দার রিলিফ দাবি করা উচিত ছিল, সেক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার ফার্দার রিলিফ দাবি না করলে আদালত কোনো ঘোষণা মঞ্জুর করবে না। তার কারণ হলো মোকদ্দমার বহুত্ব নির্ধারণ করার জন্য, অর্থাৎ মামলার ওই যে যেন মানে মাল্টিপ্লিসিটি আর কি, একাধিক মামলা যেন না হয়, এই জন্য আনুষঙ্গিক প্রতিকার ফার্দার রিলিফ হিসেবে দখল দাবি করা উচিত ছিল, কিন্তু আপনি দাবি না করলে শুধুমাত্র ঘোষণার জন্য মোকদ্দমা দায়ের করেছেন। এই ক্ষেত্রে আদালত আপনার ঘোষণাটি মঞ্জুর করে তাহলে পুনরায় দখলের জন্য মোকদ্দমা দায়ের করবেন, অথচ দখল এবং ঘোষণা দুটি বিষয় কিন্তু একই মোকদ্দমা নিষ্পত্তি করা সম্ভব ছিল। এই হলো মোটামুটি কথাবার্তা। এরপরে 42 ধারা অনুযায়ী ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে পারে যে কোনো আইনগত পরিচয়ের অধিকারী এবং কোনো সম্পত্তিতে ছিলাম এই বা যার এমন পরিচয় বা অধিকার অস্বীকার করা হয়েছে বা করার উদ্যোগ নেওয়া হয়েছে, তাইলে আপনি ঘোষণামূলক মামলা দায়ের করতে পারবেন। আপনি অফিসের পদ পদবি নিয়ে, হ্যাঁ, কোনো একটা আইনগত পরিচয়ের জন্য অথবা আপনার জমিতে কোনো একটা শর্তের ঘোষণার জন্য ঘোষণা চেয়ে আপনি মামলাগুলো করতে পারবেন। তাইলে কোর্ট ফি কি হবে? শুধুমাত্র ঘোষণামূলক মামলার ক্ষেত্রে কোর্ট ফি দিতে হবে হলো, শুধুমাত্র ঘোষণামূলক ডিগ্রির জন্য নির্ধারিত কোর্ট ফি হলো 300 টাকা দিতে হবে। অর্থাৎ যে ক্ষেত্রে কোনো আনুষঙ্গিক প্রতিকার না চেয়ে শুধুমাত্র ঘোষণামূলক ডিগ্রির জন্য মোকদ্দমা রুজু করা হয়, সেক্ষেত্রে নির্ধারিত কোর্ট ফি 300 টাকা দিতে হবে। এরপরে আনুষঙ্গিক প্রতিকার সহ ঘোষণামূলক মামলার ক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার বা ঘোষণামূলক মামলার ক্ষেত্রে মোকদ্দমা রুজু করা হয়, সেখানে অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি আপনাকে দিতে হবে। এখানে তো আমাদের মেয়াদটা কি? কোনো প্রকার আনুষঙ্গিক প্রতিকার ছাড়া শুধুমাত্র ঘোষণামূলক ডিগ্রির জন্য মোকদ্দমা রুজু করতে হয় 6 বছরের মধ্যে, কারণ আমাদের আইনে 1908 এর প্রথম তফসিলের 120 অনুচ্ছেদ অনুযায়ী শুধুমাত্র ঘোষণামূলক মামলা দায়েরের তামাদের মেয়াদ তামাদি আইনের তফসিলে নাই। এই কারণে তামাদি আইনের 120 অনুচ্ছেদটা এখানে প্রযোজ্য হবে এবং আনুষঙ্গিক প্রতিকার সহ যদি ঘোষণামূলক ডিগ্রির জন্য মোকদ্দমা দায়ের করতে হয় সেক্ষেত্রে তামাদের একক কোনো মেয়াদ নাই। সুনির্দিষ্ট প্রতিকার আইনে 842 দ্বারা মোকদ্দমা তামাদের মেয়াদ হলো 12 বছর, তবে তামাদি আইন 142 অনুচ্ছেদ অনুসারে। এই কথাগুলো দেখতে হবে। আপনি কি করতে হবে, ওই যে যদি
মেয়াদ না থাকে, কারণ ঘোষণামূলক মামলার মেয়াদ নাই, এই জন্য 6 বছরের মধ্যে করতে হবে। ঠিক আছে, আপনার সত্য থাকলে তাহলে তো আপনি 12 বছরের মধ্যেও করতে পারবেন, তো এখানে সমস্যা নাই। এরপরে হলো 1878 সালের সুনির্দিষ্ট প্রতিকার আইন 43 অনুসারে নিম্নলিখিত ব্যক্তিগণের উপর ঘোষণামূলক ডিগ্রি বাধ্যকর। হ্যাঁ, সুনির্দিষ্ট প্রতিকার আইনে 42 ধারার অধীন ঘোষণামূলক মামলার ডিগ্রি মামলার পক্ষগণের উপর বাধ্যকর। পক্ষগণের মাধ্যমে দাবিদার ব্যক্তিগণের উপর বাধ্যকর। ঠিক আছে, এখানে করিম একটি মামলায় তার দাবিকৃত স্ত্রী খাদিজা এর মাতা গণেশের বিরুদ্ধে এই মর্মে ঘোষণা প্রার্থনা করে যে খাদিজা এর সাথে বিবাহ যথাযথভাবে সম্পন্ন হয়েছে। আদালত প্রার্থিত মতে ঘোষণা প্রদান করে যে, ওরে বাবুরা, আরো একজন আছেন, উনি কি এই ঘটশী বেগম, এখন খাদিজাকে তার স্ত্রী দাবি করে দাম্পত্য উদ্ধারের জন্য খাদিজা এর বিরুদ্ধে মামলা করে। পরবর্তীতে করিমের অনুকূলে যে ঘোষণামূলক ডিগ্রি দেওয়া হয়েছিল, ওই যে এর বিরুদ্ধে তা কার্যকর হবে না। আচ্ছা, যাও, এখন মানে মেইন কথা হচ্ছে হলো এখানে যারা পক্ষ আছে পক্ষগণের উপর বাধ্য থাকবে। হ্যাঁ, অথবা পক্ষগণের মাধ্যমে দাবিদার ব্যক্তিগণের উপর বাধ্য থাকবে, আবার থার্ড পার্সন কারোর উপর ঘোষণামূলক ডিগ্রিটা বাধ্যকর হবে না। আশা করছি বুঝা গেছেন। এরপরে আমরা দেখি ঘোষণামূলক ডিগ্রি লাভের আবশ্যকীয় শর্তাবলী, ওটা হয়ে গেছে। এরপরে হলো নেতিবাচক ঘোষণা, নেগেটিভ ডিক্লারেশন, অর্থাৎ 1878 সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারা অনুসারে ইতিবাচক, পজিটিভ বা নেতিবাচক উভয় প্রকার ঘোষণামূলক মামলা করা যায়। নেতিবাচক ঘোষণা মামলা 42 অনুসারে রক্ষণীয়। এই ক্ষেত্রে এই মর্মে ঘোষণামূলক মামলা দায়ের করতে পারে যে বি তার পুত্র নয়, এটা হলো নেগেটিভ। ঠিক আছে, আবার বিপরীত ক্রমে বি এই মর্মে ঘোষণামূলক দায়ের করতে পারে যে এ তার পিতা নয়। আবার এক্স মামলা দায়ের করতে পারে যে ওয়াই তার স্ত্রী নয়। কোন ব্যক্তি আবার এই মর্মে ঘোষণামূলক মামলা দায়ের করতে পারে যে মামলার সম্পত্তি অর্পিত সম্পত্তি নয়। তাইলে এই বিষয়টাও বুঝতে পেরেছেন যে উপযুক্ত নেতিবাচক মামলাগুলো 42 ধারায় গ্রহণযোগ্য, কারণ এই সকল নেতিবাচক ঘোষণা প্রদান না করলে কোনো ব্যক্তির আইনগত পরিচয় বা সম্পত্তির অধিকার লঙ্ঘিত হবে। আদালত অনেক ক্ষেত্রে নেতিবাচক ঘোষণা প্রদান করেন, কারণ বাস্তব পরিস্থিতি এই ধরনের ঘোষণা প্রয়োজন হয়। তাই উপযুক্ত আলোচনা থেকে বলা যায় সুনির্দিষ্ট প্রতিকার আইনের 1877 42 ধারা অনুযায়ী নেতিবাচক ঘোষণা প্রার্থনা করা যায়। নেতিবাচক ঘোষণাও প্রার্থনা করতে পারবে। আশা করছি বুঝতে পেরেছেন, শুধু ইতিবাচক নয়। তারপরে দেখেন, একজন শেয়ার হোল্ডার বিবাদীর নামে কতগুলো শেয়ার বন্টন বাতিল বলে ঘোষণামূলক ডিগ্রির প্রার্থনায় মামলা করতে পারেন কিনা। একজন শেয়ার হোল্ডার বিবাদীর নামে কতক শেয়ার বন্টন বাতিল বলে ঘোষণামূলক ডিগ্রির প্রার্থনা করতে পারবেন না, কারণ তাই এই মামলা রক্ষণীয় নয়। কারণ এই ধরনের মামলা কোনো ব্যক্তির আইনগত বৈশিষ্ট্য, আইনগত অধিকারের সাথে সম্পর্ক নাই। যদি কোনো ব্যক্তি কোনো শেয়ার হোল্ডারের শেয়ার ধারণের ক্ষমতাকে অস্বীকার করে, তখন উক্ত শেয়ার হোল্ডার শেয়ারের অধিকার আছে মর্মে ঘোষণামূলক মামলা দায়ের করতে পারবে, কারণ এই ধরনের অধিকার সত্য জড়িত। কিন্তু শেয়ার হোল্ডারের নামে বণ্টিত শেয়ার বাতিল মর্মে ঘোষণা মামলা করতে পারে না। ঘোষণা চাওয়া যাবে, বাতিল করতে পারা যাবে না। এরপরে হচ্ছে হলো লিগ্যাল ক্যারেক্টারটা কি। ওই যে আইনগত চরিত্র বলতে এমন কিছুকে বোঝায় যার লঙ্ঘন হলে আইনের অধীন প্রতিকার পাওয়ারও বিধান থাকে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারা অনুসারে ঘোষণামূলক মামলা দায়ের করতে হলে বাদীর কোনো আইনগত পরিচয়, চরিত্র বা পরিচয় থাকতে হবে, অথবা কোনো শর্তের অধিকার থাকতে হবে। বিবাদীকে বাদীর এই আইনগত চরিত্র বা পরিচয় অস্বীকার করতে হবে বা অস্বীকার করার ইচ্ছা পোষণ করতে হবে। ঘোষণামূলক মামলার বিষয়বস্তু অবশ্যই আইনগত চরিত্র, পরিচয়, অধিকার সম্পর্কিত হতে হবে। কাজে দেখা যাচ্ছে যে আইনগত চরিত্র পরিচয় রক্ষার জন্য 42 অনুসারে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করা হয়। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারার উল্লেখিত আইনগত চরিত্রের অর্থ হলো আইনে স্বীকৃত ব্যক্তিগত বা বিশেষ অধিকার, যা চুক্তি বা টট হতে সৃষ্ট নয়। সুতরাং সংক্ষুব্ধ ব্যক্তির আইনগত চরিত্র, মর্যাদা, পরিচয় রক্ষার জন্য ঘোষণামূলক মামলা দায়ের করা হয়। কিন্তু কোনো ব্যক্তির আইনগত চরিত্র পরিচয় নির্ধারণ করা খুব সহজ নয়। ঘোষণামূলক মামলার মাধ্যমে তা নির্ধারিত হতে হবে। অধ্যাপক এম এ রাকিব বনাম অধ্যাপক জিল্লুর রহমান মামলায় সিদ্ধান্ত হয় যে 42 ধারা অনুসারে কোনো ঘোষণামূলক মামলার ডিগ্রি দেওয়ার আগে আদালত বিবেচনা করতে হবে বাদীর আইনগত চরিত্র, পরিচয় বা অধিকার আছে কিনা, এবং মামলা করার আইনগত অধিকার বা লোকার স্ট্যান্ডি আছে কিনা তা আইনগত চরিত্র ঘোষণামূলক মামলার অন্যতম প্রধান বিচার্য বিষয়। এই ধরনের
আলোকে আইনগত চরিত্র না থাকলে ঘোষণামূলক মামলা দায়ের করা যায় না। অতএব 42 ধারার বক্তব্য বা উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্তে প্রতিমানে যে মামলা দায়ের করার সময় আইনগত পরিচয় না থাকলে বাদী আইনগত পরিচয় সম্পর্কে ঘোষণা পাওয়ার অধিকারী হবে না। এরপর হলো লাস্টে কি বলতেছে, ঘোষণামূলক মামলার ডিগ্রি জারির মাধ্যমে বাস্তবায়নযোগ্য। এই হলো কথাবার্তা। সাধারণত ঘোষণামূলক মামলা ডিগ্রি জারির প্রয়োজন হয় না, যদিও ডিগ্রি জারির গল্প এখন শেষ পর্যায়ে। শুধুমাত্র ঘোষণামূলক ডিগ্রির ক্ষেত্রে ডিগ্রি জারির জন্য মামলা করার প্রয়োজন নাই, অর্থাৎ শুধুমাত্র ঘোষণামূলক ডিগ্রি যথেষ্ট যথেষ্ট যথেষ্ট, যে ক্ষেত্রে তা জারির জন্য আলাদাভাবে মামলা করার প্রয়োজন নাই। তবে ঘোষণামূলক মামলার সাথে আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করা হলে আদালত যদি তা মঞ্জুর করে, সেক্ষেত্রে ডিগ্রি জারির নামে জারির জন্য মামলা করতে হবে। তবে আলাদা হলে যার জন্য মামলা করা যাইতো, কিন্তু বর্তমানে তো জারি করা লাগে না, জারি মামলা করা লাগবে না। কোনো মামলা সত্য ঘোষণা সহ খাস দখল দেওয়া হলে ডিগ্রি জারি মোকদ্দমা বিবাদীকে দখলচ্যুত করে বাদীকে দখল প্রদান করা হয়। এখন সংশ্লিষ্ট পক্ষকে আপনাকে নতুন করে জারি মামলা এমনি আর করা লাগবে না, আগে তো করা লাগতো আনুষঙ্গিক প্রতিকারের ক্ষেত্রে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর হলো ঘোষণামূলক মোকদ্দমার আর্জির মুসাবিদাগুলো দেখেন, এই যে আগের মতো সব আগের গল্প লিখবেন যে মোকাম বিজ্ঞ সহকারী জজ আদালত ঢাকা সূত্র দেওয়ারি মোকদ্দমা নং, নাম টাম লিখলেন, বনাম লিখলেন, নাম টাম লিখলেন, বিষয় লিখলেন, 42 ধারার অধীনে ঘোষণামূলক মোকদ্দমা। এরপর হলো মোকদ্দমার তাজাত মূল্যটা লিখে দিলেন। এরপরে হলো বাদী পক্ষের বিনীত নিবেদন। এই যে যেহেতু বাদী বাংলাদেশের একজন স্থায়ী নাগরিক, আইনের প্রতি শ্রদ্ধাশীল, অন্যদিকে বিবাদী এলাকার প্রভাবশালী দখলবাজ। এরপরে যেহেতু গত 13 তারিখে সে জানতে পারে যে তার পিতার মৃত্যুর পরে তিনি বসতবাড়ির নিকটস্থ 1 একর জমিতে মানে প্রতিবেশী এর নিকট বিক্রি করছেন। যেহেতু বিবাদী খরিদ সূত্রে বা অন্য কোনোভাবে জমির মালিক নন, সেহেতু দলিলটি ভুয়া হিসাবে প্রতীয়মান হয় এবং এটা জাল দলিল বা এটা নিবন্ধিতও নয়। যেহেতু এটা দলিলটি কৃত্রিম বা জালিয়াতির মাধ্যমে করা হয়েছে, ভুয়া, তাহলে যেহেতু দলিলটি অবৈধ, জাল মর্মে ঘোষণা না করলে ভবিষ্যতে বাদী গুরুতর ক্ষতির সম্মুখীন হবে। এই জন্য আছে, তাহলে বিবাদের প্রতি জালিয়াতির মাধ্যমে করতে সৃষ্টি দলিলের একটি সই মুহুরি অনুলিপি আর্জির সঙ্গে সংযুক্ত করা হলো। দায়েরকৃত মোকদ্দমা মূল্যবান কোর্ট ফি ফেস করা হয়েছে। মামলাটি থামাদিতে বারিত নয়, বিজ্ঞ আদালতের ইখতিয়ার সম্পন্ন। অতএব মোকদ্দমা বিরোধী পক্ষ ন্যায় বিচারের স্বার্থে বাদী পক্ষে বিবাদী বিপক্ষে যে তফসিল বর্ণিত সম্পত্তি সম্পর্কে বাদী কর্তৃক সৃজিত তফসিল বর্ণিত দলিলখানা অবৈধ, জাল মর্মে ঘোষণা বা দলিলটি অকার্যকর মর্মে ডিগ্রি প্রদান করতে এবং বিবাদী কর্তৃক বাদীকে অত্র মোকদ্দমা যাবতীয় খরচ প্রদান করতে এবং আদালতের বিবেচনা মতে অন্যান্য প্রতিকার বা দাবি আইনগত ন্যায় বিচার পাওয়ার হকদার বা বাদীকে প্রদানের জন্য মর্জি হয়। বাস তফসিল দিয়ে দিলেন, আবার দুইটা এরপরে সত্যপাঠ দিয়ে দিলেন, হলফনামাও দিয়ে দিবেন, মোটামুটি গল্প শেষ।